1 মাস পরের কথা। মধু মেয়ের পাশে বসে আছে গালে হাত দিয়ে। এখন মধু সম্পূর্ণ সুস্থ, আল্লাহর রহমতে। মেয়ে এখন ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে মেয়েটা ঠোঁট নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে। মধু বসে বসে ঘুমন্ত মেয়েকে দেখছে, আর একটু পর পর মেয়ের গালে হাত দিচ্ছে তো চুমু খাচ্ছে। মধু দিন রাত কাটে মেয়েকে নিয়েই। এখন ফুয়াদ মধুর পাত্তা দেয় না। সেদিন তো বলেই উঠল, মা মেয়ে দেখে আমাকে পাত্তাই দিচ্ছ না। আমাকে এখন আর কারো দরকার নেই। মধু ফুয়াদের কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে। মায়ের হাসি দেখে ছোট ফারহাও না জেনে বুঝেই হাসে। মধু মেয়েকে চুমু খেয়ে বলল, আমাদের মেয়েটা দেখেন কত শান্ত, একটু কান্না করে না। প্রস্রাব করেও মেয়ে কান্না করে না, ওভাবেই শুয়ে থাকে। কেউ আছে গিয়ে চেক না করলে ও ওভাবেই থাকবে। এত শান্ত কেন ও বলেন তো? সবাই বলতো ছোট বেবিরা নাকি অনেক জ্বালাতন করে, কান্না করে, কিন্তু আমাদের ফারহা কত শান্ত, কত লক্ষ্মী। ও অনেক বুঝদার, মা বাবাকে কষ্ট দিতে চায় না। নাফিসা বেগম রুমে এসে মধুর ধ্যান ভেঙে দিল। নাফিসা বেগম নাতনির পাশে বসে বললেন, তোমাকে বলছি না অমন হাঁ করে মুগ্ধ চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকবে না। নজর লাগলে ক্ষতি হয়, বুঝো না কেন? আম্মু, এটা কেমন কথা? আমার মেয়ের দিকে আমি তাকালে কেন নজর লাগবে? আমার মেয়ে, আমি তো তাকিয়ে থাকবই। নাফিসা বেগম রাগী চোখে তাকালো মধুর দিকে। মধু মাথা নিচু করে বসে রইল। মনে মনে বলছে, আবার কত কষ্টের মেয়ে, আমি তার দিকে তাকিয়ে থাকলে নাকি নজর লাগবে। যত সব ফালতু কথা। নাফিসা বেগম ফারহাকে কোলে নিয়ে বললেন, আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি। মধু আটকে উঠল। ও তো ঘুমাচ্ছে, পরে নিয়েন। না, আমি এক্ষুনি নেব। মধুর কথা না শুনেই নাফিসা বেগম বেরিয়ে গেল রুম থেকে। মধু মুখ কালো করে বসে রইল। মেয়েটার দিকে তাকিয়ে থাকলে কত শান্তি লাগে ওর, সেটা যদি এদেরও বোঝাতে পারত। মধু ফোন হাতে নিয়ে দেখলো ফুয়াদের মিস কল। মধু ফুয়াদের নাম্বারে কল দিল। ফুয়াদ কল কেটে দিল। ও কপাল কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আছে। এত বড় সাহস আমার কল কেটে দেয়! আজ বাসায় আসুক। রাগে বলল মধু। তখনই ফুয়াদ দরজা খুলে রুমে প্রবেশ করে উত্তর দিল, এসেছি। কি করবে? একটু আদর করবে নাকি? আপনি কখন আসলেন? যখন তুমি কল দিয়েছো তখন আমি নিচে ফারাহকে আদর করছিলাম। তাহলে ফারহাকে রেখে আসলেন কেন? যান, নিয়ে আসুন, আমি গেলে আম্মু দেবে না। আপনি যান। ফুয়াদ মধুর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, থাক, ফারাহ আম্মুর কাছেই থাক। তুমি এখন একটু ফারাহ বাবাকে সময় দাও। বলেই ফুয়াদ মধুকে শক্ত করে জড়িয়ে ধরল। মধু ছটফট করে নিজেকে ছাড়িয়ে বলল, পারবো না, আমি শুধু আমার মেয়েকে সময় দিব। ফুয়াদ মধুকে টেনে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মেয়ে পেয়ে স্বামীকে ভুলে গেলা? তুমি এত নিষ্ঠুর। মধু ফুয়াদের মুখে নিষ্ঠুর কথা শুনে হেসে উঠল। মধু ছটফট থামিয়ে শান্ত হয়ে গেলে ফুয়াদ মধুর কাঁধে চুমু খেয়ে বলল, আচ্ছা যা, ছেড়ে দিলাম। এবার মধু ফুয়াদকে জড়িয়ে ধরে বলল, রাগ করেন কেন? আমার মেয়েকে ছেড়ে একটু দূরে থাকলে বুকের ভেতরটা ধক করে ওঠে। মনে হয় যদি ওকে কেউ আমার থেকে ছিনিয়ে নেয়। আজে বাজে চিন্তা করো না তো। শরীরের হাল দেখেছো? আমার মেয়ে ভালো থাকলেই আমি হ্যাপি। আমার নিজের শরীরের চিন্তা নেই, সে চিন্তা করার জন্য তো আপনি আছেন। সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দেয়া হচ্ছে। হুম, এবার যান, ফ্রেশ হয়ে আসেন। খাবার খাবেন না? তুমি যাও, তোমার মেয়ের কাছে যাও, আমি আসছি নিচে। মধু ফুয়াদকে ছেড়ে নিচে আসলো। তিনি ফারহাকে কোলে তুলে বসে আছে। ফারহা ড্যাব ড্যাব করে ফুপির দিকে তাকিয়ে আছে। মধু এসে তিন্নির পাশে বসলো। তিন্নি মধুকে দেখেই বলল, জানিস কি হয়েছে? না বললে জানবো কি করে? ও আমাকে জ্বালাতন করছে। কি বলে জানিস? বলে একদিন আগে পরে তুমিও তো আমার ঘরে আসবে, তখন এই অবহেলার প্রতিশোধ নেব। ঠিকই তো বলেছে। কিভাবে থ্রেট দিল দেখছিস? আর তুই ঠিক বলেছে বলছিস? তুই আমার বান্ধবী হই ওর সাপোর্ট নিচ্ছিস কেন? সাপোর্ট কোথায় করলাম? আমি তো কথাটা সত্যি করেই বললাম। তুইও ধরেই আছিস ওর সাথেই আমার বিয়ে হবে। আমি ওকে বিয়ে করব না বলছি না? আর ঝামেলা না করে রাজি হয়ে যা। অনেকদিন কারো বিয়ে খাই না। ওই দেখ, আমার মেয়েটা আশায় আছে, তার ফুপির বিয়ে খাবে। দেখ ও তোর দিকে কেমন করে তাকিয়ে আছে। তিনি রেগে মধুর কোলে ফারহাকে দিয়ে বলল, তোরা মামি আমার বিয়ের পিছনে পড়লি কেন? আমি ওই অসভ্যটাকে বিয়ে করব না। রাগে গজগজ করে তিন্নি চলে গেল।
ফুয়াদ নিচে এসে তিন্নিকে রেগে যেতে দেখে মধুকে জিজ্ঞেস করলো কি হয়েছে। মধু সব বলতে ফুয়াদ হাসতে লাগলো বোনের কাহিনী শুনে। গভীর রাত, মধু ফুয়াদের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে। ওর চোখে ঘুম নেই। হঠাৎ করে ও একটি বাজে স্বপ্ন দেখে জেগে গেছে। আগের থেকে মধু অনেকটাই শক্ত হয়েছে। এখন আগের মতো ভয় পায় না। এই যে এখন বাজে স্বপ্নটা দেখে ও চিৎকার চেঁচামেচি না করে ডিম লাইটের আলোয় মেয়েকে দেখে ফুয়াদের বুকের সাথে মিশে আছে। নিজের স্বপ্নটা শুধুই যে স্বপ্ন ভেবে ভয়কে দূর করতে চাইছে। এতদিন হয়েছে সমুদ্রের খোঁজ খবর নেই, তাই মনে হচ্ছে সমুদ্র আসলেই আর ওদের জীবনে অভিশাপ হয়ে আসবে না। ওর গলা শুকিয়ে এলো। ও আস্তে করে উঠে বসলো, নিঃশ্বাস বন্ধ করে বিছানা থেকে নামলো। কেমন জানি অশান্তি লাগছে। এই অশান্তি কয়দিন ধরেই লাগছে। মনটা খালি কু ডাকছে। মন বলছে সামনে কোনো বড় ঝড় আসছে, সবকিছু তছনছ করে দেবে সেই ঝড়। মধু নিজের ভয়কে নিছকই ভয় ভেবে সব সময় নিজেকে সান্ত্বনা দিচ্ছে। মধু উঠে পানি খেয়ে কেন জানি ব্যালকনিতে আসলো। এটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ালো। ও ব্যালকনিতে দাঁড়াতে কেউ ওর মুখ চেপে ধরে টিস্যু দিয়ে। মধু চিল্লাতেও পারে না, অজ্ঞান হয়ে যায়। নিস্তেজ শরীর নিয়ে মধু ঢলে পড়লো অপরিচিত মানুষটার উপর। মধু যখন জ্ঞান ফিরলো ও নিজেকে একটা সুন্দর রুমে শো অবস্থায় পেল। ও চোখ পিটপিট করে তাকিয়ে আশেপাশে তাকাচ্ছে। ঘুমের রেশ কাটতে ও চমকে উঠলো, ধরফড়িয়ে উঠে বসলো। পাশে তাকাতেই দেখলো মেয়ে পাশেই আছে, কিন্তু ফুয়াদকে আশেপাশে কোথাও দেখছে না। রুমটা অপরিচিত। ওইটা কোথায় আছে? ফুয়াদ কোথায়? মধু বিছানা থেকে উঠে দাঁড়ালো, দরজা খুলে বেরোতেই দেখলো একটা অপরিচিত বাসা। কাউকে কোথাও দেখা যাচ্ছে না। শুনশান নীরবতা বিরাজ করছে বাসার আনাচে কানাচে। ওর বুক ধক করে উঠলো। ও ফেরত রুমে চলে আসলো মেয়েকে কোলে নেবার জন্য, কিন্তু রুমে আসতে ওর পা জমে গেল, হাত পা কাঁপতে লাগলো। ও চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে বিছানার দিকে তাকিয়ে আছে। সমুদ্র ফারহাকে কোলে নিয়ে বসে আছে। ওকে দেখতে হাসি দিয়ে সমুদ্র বলল, কেমন আছো মধু? আপনি এখানে কি করছেন? আমি এটা কোথায়? উফ, মধু, এত ভয় পাচ্ছ কেন? আমাকে কি দেখতে খারাপ যে তুমি ভয়ে কাঁপছো? তুমি এত ভয় কেন পাচ্ছ? এদিকে আসো, দেখো বাবাকে মেয়ে কি সুন্দর আপন করে নিয়েছে। দেখো আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, একবার দেখো। কি সব আজে বাজে কথা বলছেন? বাবা মেয়ে মানে কি? আমার মেয়েকে আমার কোলে দিন বলছি। ওর নাম আমি কি রেখেছি জানো? আপনি আমার মেয়ের নাম ধরবেন কেন? আপনি রাতে আমাদের কিডন্যাপ করেছেন, তাই না? মধু, তোমার তো অনেক বুদ্ধি। একদম ঠিক ধরেছ। কতদিন ধরে এই কাজ করছি জানো? দেশে ফিরেই তোমাদের নিজের কাছে আনার জন্য পথ খুঁজছিলাম, কিন্তু পারছিলাম না। গতকাল পারলাম। বেলকনিতে গিয়ে তুমি তোমাকে আর মেয়েকে আমার কাছে আনার পথ করে দিলে। আমার চালাক ভাইটাকে ঘুমের ওষুধ খাওয়াতে না পারলে তো কিছুই করতে পারতাম না। জার্নালিস্ট বলে কথা, মাথায় প্রখর বুদ্ধি। আপনি ওনাকে ঘুমের ঔষধ কিভাবে খাওয়ালেন? বেলকনি দিয়ে আমি রুমে ঢুকেছিলাম, তারপর গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। সেটা ফুয়াদ খেলো আর ঘুমিয়ে গেল। মধু কল্পনা করলো ঘুমানোর আগে যখন ফুয়াদ পানি চেয়েছিল, মধু দেখেছিল পানি আগে থেকে গ্লাসে ঢেলে রাখা। ও তখন ওতে কিছু ভাবেনি। ফুয়াদকে গ্লাস দিয়েছিল। খাওয়ার পর শুয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে যখন মধু ফুয়াদকে জড়িয়ে ধরেছিল, দেখলো ফুয়াদ ঘুমে তাকাতে পারছে না। প্রতিদিন শোয়ার পর ফুয়াদ অনেক দুষ্টুমি করে ওর সাথে, দুজনের প্রেম আলাপ করে, কিন্তু গতকাল ফুয়াদের ঘুমের জন্য কিছু করেনি। মধু সমুদ্রের দিকে রেগে এগিয়ে গেল। সমুদ্র ফারহাকে বিছানায় শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো। মধুর কলার চেপে ধরে বলল, আপনাকে আমি খুন করে ফেলবো। আপনি আমার সামনে এসে ঠিক করেননি, এবার আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেই মধু সমুদ্রকে ছেড়ে আশেপাশে কিছু খুঁজতে লাগলো, কি দিয়ে ওকে আঘাত করা যায়। মধু হাতের কাছে কিছুই না পেয়ে পাগলের মতো ঘুরতে লাগলো। রাগে ওর শরীর কাঁপছে। ওনার কত বড় সাহস ওদের কিডন্যাপ করে। সমুদ্রর হাত ধরে টেনে কোমর জড়িয়ে ধরে বলল, মধু, তুমি শুধু আমার প্রেয়সী হবে? ছোট ভাইয়ের বউয়ের শরীরে স্পর্শ করতে লজ্জা করে না? ছাড়ুন আমাকে। বলো না মধু, তুমি আমার হবে। আমাদের একটা সুন্দর ঘর হবে, যে ঘরে আমরা সুখে শান্তিতে সংসার করব। আমাদের ছোট্ট মেয়েটা হাঁটি হাঁটি পা পা করে হাঁটবে। বলো না মধু, হবে আমার হৃদয়ের প্রেয়সী? মধু রাগে ঘৃণায় সমুদ্রের মুখে থুতু দিয়ে বলল, তোর সাথে আমি করব সংসার, মরে গেলেও না, দরকার পড়লে বিষ খেয়ে মরে যাব।
তাও আমি তোর সাথে থাকবো না। আমার জীবনে একজন পুরুষকে আমি ভালোবাসি। সে আমার স্বামী, আমার সবকিছু। সে আমার মেয়ের বাবা। জন্ম না দিলেও কি বাবা হওয়া যায় না? আমি ওকে ফুয়াদের থেকেও বেশি ভালোবাসা দেবো, যাও। বাবার ভালোবাসার কাছে আপনার ভালোবাসা ওর কাছে তুচ্ছ। 2 দিন হয়ে গেল মধু সমুদ্রের কাছে বন্দি। এই 2 দিন এক ফোঁটা পানিও পান করেনি মধু। সমুদ্র খাবার এনে মধুর পাশে বসলো। মধু ফুপিয়ে কাঁদছিল। সমুদ্র ফারহার দিকে তাকিয়ে বলল, মেয়েটার জন্য অন্তত খাও। তুমি না খেলেও কিভাবে খাবে? ঠিক মতো খেতে না পেয়ে মেয়েটা দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। মধু অগ্নিদৃষ্টিতে তাকালো সমুদ্রের দিকে, তারপর রাগে ফেটে পড়ে বলল, আমি মরে যাব না খেয়ে, তবু কিছু মুখে তুলবো না। তোমার না হয় নিজের চিন্তা নাই, মেয়ের চিন্তাও কি নাই? না, আমার কারো চিন্তা নেই। আপনার কাছে থাকার থেকে আমাদের মরে যাওয়া ভালো। সমুদ্র হাত উঁচু করেছিল মধুর গালে থাপ্পড় মারার জন্য, কিন্তু মারতে পারল না। সমুদ্র আবার হাত গুটিয়ে নিল। সমুদ্র রুম থেকে বেরিয়ে এলো। কি করবে ও নিজেও বুঝতে পারছে না। এভাবে চলতে থাকলে মধু মারা যাবে। যাকে ভালোবাসে তাকে তিলে তিলে মরতে কিভাবে দেখবে? সমুদ্র একজনকে কল করলো। ওপাশ থেকে ফোন রিসিভ করেই বললেন, তোমরা দেশ ছাড়ছো কবে? এদিকে ফুয়াদ তো পাগল হয়ে গেছে, হন্যে হয়ে খুঁজে যাচ্ছে তোমাদের। একবার হাতের কাছে পেলে ভাই বলেও হয়তো আর ছাড় পাবে না। আমি মধুকে ছেড়ে দেব ভেবেছি আজকে। ও আমার কাছে থাকবে না। ওর মনের কোথাও আমি নেই। ও মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু ও আমাকে গ্রহণ করবে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এত দূরে এসে এখন মধুকে ছেড়ে দেবে? ও আমার মেয়ে, আমার মেয়ের সব দায়িত্ব আমি তোমাকে দিয়েছি। মধুকে নিয়ে তুমি দেশের বাইরে চলে যাও, কয়েকদিন গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমি মধুকে ভালোবাসি। আমি ওর সাথে জোর জবরদস্তি করতে পারবো না। ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। 2 দিন ধরে আমি ওকে এক ফোঁটা পানিও পান করাতে পারিনি। এভাবে থাকলে ও মরে যাবে। আমি ওকে নিঃশ্বাস হতে দেখতে পারবো না। এবার মধুকে হারালে তুমি কিন্তু আর কোনোদিন মধুকে পাবে না, কথাটা মাথায় রেখো। মধুর আওয়াজ পেয়ে সমুদ্র তাড়াতাড়ি কল কেটে দেয়। মধুর রাগান্বিত স্বরে বলল, আপনি কার সাথে কথা বলছিলেন? কে আছে আপনার পেছনে যে কলকাঠি নাচছে? তুমি এখানে কি করছো? আমার প্রশ্নের জবাব দিন। মধু, তুমি কি সত্যি আমার সাথে থাকতে চাও না? এতদিনে বুঝতে পারেন নাই আমি আপনাকে ঘৃণা করি? সমুদ্র মধুকে রেখে ফারহার কাছে এসে বসলো। ফারহা দেখতে একদম মধুর কার্বন কপি, একদম মায়ের মতো হয়েছে দেখতে। সমুদ্রের পিছু পিছু মধু রুমে এসেছে। সমুদ্র মধুর দিকে তাকিয়ে বলল, একদম তোমার মতো দেখতে হয়েছে। মধুর আগে মুখ ফিরিয়ে নিল। সমুদ্র নিচু হয়ে ফারহার কপালে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে গেল। মধু মেয়েকে কোলে নিয়ে কাঁদতে লাগলো। এদিকে মাহাতিম হোসেন রাগে দেয়ালে ঘুষি মারলো। এত কষ্ট করে, এত প্ল্যান করে সমুদ্রকে দিয়ে মধুকে কিডন্যাপ করালাম, আর এখন সে নাকি মধুকে ফুয়াদের কাছে পাঠাই দিবে? এটা তো আমি তো এটা কিছুতেই হতে দেব না। ফুয়াদের জন্য সবকিছু ভেস্তে গেছে আমার। নিজের কলিজার টুকরা ছেলেটা এখন জেলে বসে আছে, আমার মেয়েটাও কেড়ে নিয়েছে। ওকে তো আমি শান্তিতে আমার মেয়ের সাথে আমি সংসার করতে দিব না, যাই হয়ে যাক না কেন। সমুদ্র ভাইয়ের প্রতি অনেক বেশি দুর্বল, কিন্তু মধুকে ও খুব বেশি ভালোবাসে। মধুকে ঢাল বানিয়ে মাহাতিম হোসেন সমুদ্রের সাথে অনেক ডিল করেছে। মেয়েকে সমুদ্রের কাছে বিয়ে দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। মেয়েকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু মাঝখান থেকে ফুয়াদ চলে আসলো আর সবকিছু লন্ডভন্ড করে দিল। সমুদ্র নিজের ভালোবাসার কথা জানানোর আগে ফুয়াদ নিজের অনুভূতি প্রকাশ করে ফেললো নিজের প্রাণপ্রিয় ভাইয়ের কাছে। তারপরে সমুদ্র ছোট ভাইয়ের জন্য নিজের ভালোবাসা জলাঞ্জলি দিতে চাইলো। মাহাতিম কোনোভাবে সমুদ্রকে আটকাতে পারেনি। সমুদ্রের খারাপ জগতের সবকিছু ফুয়াদের সামনে চলে আসছিল। তখন সমুদ্রকে বোঝাতে লাগলো বাপ ছেলে মিলে, তোমার ভাইয়ের জন্য তুমি নিজের ভালোবাসা বিসর্জন দিতে চাইলে, আর এখন সে তোমার কাজের মধ্যে বাধা হয়ে আসছে। এবার তো তাকে থামাও, তোমার সবকিছু কেড়ে নিবেও। তখন সমুদ্রকে রাজি করানো গেল ফুয়াদকে কিডন্যাপ করার জন্য। আর সমুদ্র তখন বারবার করে বলেছিল, ফুয়াদকে শুধু কিডন্যাপই করবে, জানে মারবে না। ওর যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু মামুন সেটা মানতে পারছিল না। ফুয়াদের জন্য ওদের অনেক কাজ বন্ধ হয়েছে। ও ফুয়াদের উপর ক্ষেপেছিল, হাতে পেয়ে মেরে ফেলতে চেয়েছিল। সমুদ্র মধুর বিশ্বাস অটুট রাখতে বিয়ের মিথ্যা রেজিস্ট্রি করে, যাতে এটা জেনে মধুকে ভরসা করে। কিন্তু সবকিছু ঘেটে যায়। ফুয়াদ কিভাবে যেন নিজেকে মুক্ত করে ফেলে আর মধুকে বিয়ে করে নিয়ে আসে। তারপর সবকিছুই উল্টো হয়ে যায়। মাথায় আগুন চেপে বসে।
তখন মাহতিব হোসেনের। ছেলেকে জেলে পাঠায় ফুয়াদ। তখনই সমুদ্রকে বলে মিথ্যা কথা বলতে যে ওদের বিয়েটা সত্যি, কিন্তু সমুদ্র বলতে পারে না। আর ফুয়াদের নিজের ভাইয়ের প্রতি এতটাই বিশ্বাস যে ও কনফিডেন্সের সাথে বলে বিয়েটা নকল। সমুদ্র মধুকে অনেক ভালোবাসে, আর নিজে ভালোবাসার মানুষকে তার বাসায় ছোট ভাইয়ের সাথে সহ্য করতে পারছিল না, তাই বাসা থেকে চলে যায় আর পালিয়ে পালিয়ে বেড়ায়। মাহতিব হোসেন কিভাবে ফুয়াদের থেকে প্রতিশোধ তুলবে বুঝতে পারছিল না। অনেকভাবে ফুয়াদের উপর হামলা চালাতে শুরু করে, কিন্তু কোনোভাবে সফল হয় না। আর এদিকে সমুদ্র এত কিছুর পরও হাত পা গুটিয়ে নিজের দুঃখ বিলাস করছিল। সমুদ্রের এই ঠান্ডা মেজাজ তিনি মানতে পারছিল না। তারা কোনো ভুল করলে সমুদ্র যেভাবে তাদের সাথে রুড বিহেভ করে, যা সব শাস্তি দেয়, নিজের ভাইয়ের ক্ষেত্রে তার কিছুই করছিল না। মাহতিব হোসেন ফুয়াদের কাছে সমুদ্রের ব্যাপারটা খোলাসা করে দেয়। এদিকে সমুদ্রের কাছে ভালো হতে চায়, ওদিকে ফুয়াদের কাছেও, কিন্তু আসলে ধ্বংস দুজনেরই চায়। সমুদ্রের সাথে দেখা করে আর সমুদ্রকে অনেকভাবে উস্কাতে লাগে নিজের ভাইয়ের বিরুদ্ধে। মধুকে নিজের করার কথা বলে অনেক ভাবে। ফুয়াদকে তিনি কোনোভাবে শান্তিতে থাকতে দেবে না। তার ছেলেকে জেলে দিয়েছে, তার মান সম্মান ডুবিয়েছে। এর শোধ একমাত্র সমুদ্র তুলতে পারে। অবশেষে সমুদ্রকে রাজি করাতে পারে। কক্সবাজারে সমুদ্রকে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে আরেক বিপদ। সবকিছু ঠিকভাবে চলছিল। মধুকে সমুদ্র কিডন্যাপ করে দূরে কোথাও চলে যাবে ভেবেছিল। সমুদ্র একা ভাবেনি, ওকে ভাবানো হয়েছিল। কিন্তু মধু প্রেগনেন্ট জানার পর আবার বিষয়টা ঘেটে গেল। কিন্তু এবার সমুদ্র মধুকে ছাড়বে ভাবেনি, নিজে থেকেই বলল, আমি এখন দেশের বাইরে চলে যাব, কিন্তু বেবি হতেই আমি চলে আসব, আর বেবি সহ আমার মধুকে নিয়ে চলে যাব। এখন দেশে থাকলে আমাকে জেলে যেতে হবে। সমুদ্রকে দেশের বাইরে পাঠানোর জন্য সাহায্য করতে চায় মাহতিম হোসেন, কিন্তু সমুদ্র মাহতিম হোসেনকে না জানিয়েই কোথায় যেন চলে যায়। এদিকে মাহতিম হোসেন জানে সমুদ্র এসে কিছু না কিছু করবে, তাই নিজেকে ফুয়াদের সামনে খারাপ রাখতে চায় না। ফুয়াদের যদি কিছু হয়ে যায় তাহলে কালারে উনি পড়বে, তাই উনি সামনে সামনে ভালো মানুষের মুখোশ পরে ফেলে। সমুদ্র তখন দেশের বাইরে। মাহতিম হোসেন তখনও অনেকভাবে ফুয়াদকে মারতে চেয়েছে, কিন্তু পারেনি। ফুয়াদের সামনে ভালো শ্বশুরের অভিনয় করেছে, কিন্তু তলে তলে সেই ফুয়াদের সবচেয়ে বড় শত্রু, যেটা ফুয়াদ জানে না। ওর সামনে এখন শুধু সমুদ্রকে দাঁড় করিয়ে রেখেছে। সমুদ্র মধুর হাতে ফোন দিয়ে বলল, ছোটকে ফোন দাও, এখানে এসে তোমাদের নিয়ে যেতে বলো। মধু ফোন হাতে নিয়ে সমুদ্রের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। সমুদ্রের কথাও বুঝতে পারছে না। ফুয়াদকে সমুদ্র নিজে ফোন করতে ওকে ফোন বাড়িয়ে দিয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য? মধু আশ্চর্য কণ্ঠে বলল, আপনার মাথায় কি চলছে? আপনি ফুয়াদের কোনো ক্ষতি করতে চাইছেন না তো? না, আমি ফুয়াদকে এখানে ডাকবো না। আমি আপনাকে একটু বিশ্বাস করি না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মধুর মনে নানান ধরনের ভয় থাকলো সমুদ্রের কথায় ভরসা পেয়ে ফুয়াদকে কল দিল। হ্যালো, কে? 2 দিন পর ফুয়াদের কণ্ঠস্বর শুনে মধু কথা বলতে পারল না। ফুপিয়ে কেঁদে উঠল। ফুয়াদ নিঃশ্বাসের শব্দ পেয়ে চিনে ফেললো। ও আকুল কণ্ঠে বলল, মধু, কোথায় তুমি? আমাকে আর ফারহাকে সমুদ্র ভাইয়া কিডন্যাপ করেছে। আমরা এখন তার সাথে আছি। আপনি এসে আমাদের নিয়ে যান। তোমরা কোথায় আছো? মধু মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে ফোন কানে ধরে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে জায়গাটা কোথায় চেনার চেষ্টা করছে। মধু জায়গা চিনে ঠিকানা বলতে লাগলো। ফুয়াদ ওকে কান্না করতে মানা করে সাবধানে থাকতে বলল। আপনি তাড়াতাড়ি আসেন, খুব মিস করছি আপনাকে। আমি এক্ষুনি আসছি জান, তুমি ভয় পাবে না, মেয়েকে দেখে রেখো। মধু বলল। মধু ফুয়াদের কল কেটে চোখ মুছে রুমে এসে চমকে উঠল। বিছানায় ফারহা নেই, একটা চিরকুট কলম দিয়ে চাপ দিয়ে রাখা। মধু চমকে উঠে দৌড়ে গেল। চিরকুট হাতে নিতেই ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চিরকুটে লেখা, আমার হৃদয়ের প্রেয়সী মধু, তোমাকে কতটা ভালোবাসি হয়তো কখনোই তুমি বুঝবে না। আমার আগে তোমার মনে জায়গা করে নিয়েছে ফুয়াদ। ফুয়াদের আগে যদি আমি তোমায় এই ভালোবাসা দিতে পারতাম, তুমি নিশ্চিত এমন বেসামালভাবে আমাকেই ভালোবাসতে। তখন আমি তোমার জীবনে হতাম হিরো, ফুয়াদ হতো ভিলেন। কিন্তু আজ তুমি ফুয়াদকে ভালোবাসো, ও তোমার জীবনের নায়ক, আমিই হলাম ভিলেন। এই গল্পে আমি হিরো হতে পারিনি, কিন্তু আমি একজন বাবা হতে চাই। তোমার পরে আমি কাউকে ভালোবাসতে পারবো না। আমি আসলে ভালো আর কাউকে বাসতেও চাই না। তুমি আমার জীবনে প্রথম, আর তুমি আমার জীবনের শেষ নারী। শখের নারীর উপর জোর জবরদস্তি করা যায় না। আমি যখন দূরে থাকি
মন চায় তোকে জোর করে নিজের বুকে মিশিয়ে রাখি, কিন্তু কাছে আসতেই হাত কাঁপে, বুক ধরে। তোমার কাছে এসে হয়ে যায় আমি একজন ভীতু পুরুষ। তোমার সামনে আমার সমস্ত সাহস হারিয়ে যায়। আমি আমি কেমন যেন অসহায় হয়ে পড়ি। আমি তোমার সাথে জোর করতে পারি। তোমার মুখে যখন ফুয়াদকে নিয়ে ভালোবাসার কথা শুনি, যখন ওই দুটো আঁখিতে নিজের জন্য শুধুই ঘৃণা দেখতে পাই, আমি তখন নিঃশেষ হয়ে যেতাম, ভালোবাসার জায়গায় এক বুক ঘৃণা পেয়ে। তাই তোমাকে আর ফুয়াদের জীবন থেকে আমি চিরদিনের জন্য হারিয়ে গেলাম। আমার ভাইকে বলো, আমি ওকে মারতে চাইনি কখনোই। ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওকে ফুলের টোকা দিতেও আমার হাত কাঁপে। এখনো আমি তোমাদের এই ফুলের মতো কন্যাকে নিয়ে গেলাম। তুমিহীনা জীবনে ওই আমার বাঁচার আশা হয়ে থাকবে। ওকে আমি অনেক যত্ন করে মানুষ করব। ও বড় হয়ে আমাকে পাপা বলে ডাকবে। তোমার মেয়ে আমি নিয়ে গেলাম মধু, আমাকে ক্ষমা করে দিও। ইতি, মেয়ের বাবা। ফুয়াদ যখন আসলো দেখলো মধু অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। ফুয়াদ পুলিশ সহ এসেছে, কিন্তু সমুদ্রকে কোথাও পায়নি, এমনকি নিজের মেয়েকেও না। মধুকে বাজা কোলে নিয়ে ফুয়াদ হসপিটালে যায়। 2 দিন ধরে না খেয়ে তার উপর মেয়ে হারানোর শখ পেয়ে মধুর অবস্থা খারাপ। ওকে স্যালাইন দেওয়া হলো। ফুয়াদ তাড়াহুড়োর সময় চিরকুট পকেটে করে এনেছিল, কিন্তু পড়ার সময় পায়নি। নিজের ভাইয়ের প্রতি একরাশ ঘৃণা সৃষ্টি হয়েছে ওর। মধুর জ্ঞান ফিরতে পাগলের মতো করতে লাগলো মেয়ের জন্য। মাহতিব হোসেন হসপিটালে এসে রাগে লাল হয়ে গেছে। মেয়ে নিয়েছে কেন শুধু? তিনি ভেবেছিল মধুকেও সাথে করে নিয়ে যাবে। মধুর শূন্যতা ফুয়াদকে এমনিতে ভেঙে নিঃশেষ করে দেবে। ফুয়াদের দিকে তাকালে তার বুকের ভেতর জ্বলে ওঠে। ওর সর্বনাশ না করে তিনি থামবে না। মধুকে সামলাতে না পেরে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিল। ফুয়াদ বাসার সবাইকে ফোন করে খবর দিয়েছে। সবাই হসপিটালে এসে ভিড় জমালো। ফুয়াদ মধুর পাশে বসবে নাকি মেয়েকে খুঁজতে যাবে, দিশেহারা হয়ে পড়েছে। 2 দিন পরের কথা, মধুকে নিয়ে হসপিটাল থেকে মানিকগঞ্জে এসেছিল। মধুর বাবা জোর করে নিয়ে গিয়েছিল। তার বক্তব্য ছিল, তোমরা আমার নাতনিটাকে দেখে রাখতে পারলে না, নিয়ে চলে গেল হারামিটা। আমার মেয়েকে আমি এই অবস্থায় ওখানে যেতে দিব না। ফুয়াদ যেতে পারেনি। সমুদ্রকে ধরতেও উন্মাদের মতো ঘুরছে, কিন্তু তার টিকিটও খুঁজে পায়নি। 2 দিন পর ফুয়াদ মানিকগঞ্জে আসে মধুর কাছে। মধু 2 দিন পর ফুয়াদকে দেখে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে। ফুয়াদের গায়ে এখনো 2 দিনের নোংরা শার্ট একটানা পড়ে আছে। লোকটা কি আর খাওয়া দাওয়া করেছে? আর না গোসল করেছে। মধু নিজেকেই সামলাতে পারছে না। ফুয়াদকে কিভাবে সামলাবে? ফুয়াদ চলে আসবে, মধুর পিছু ধরে। মাহতিব হোসেন অনেক বাধা দেয় মধুকে যেতে না দিতে, কিন্তু মধুর এক কথা, আমি ওনাকে ছাড়া থাকবো না এখানে। পাপা, আমাকে জোর করো না, আমাকে যেতে দাও ওনার সাথে। খারাপ ভালো পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা একসাথেই থাকতে চাই। আজকে থেকে জানা তোরা, আমার মনটা খুব অশান্ত লাগছে। এত রাতে না গেলে হয় না বাবা? ফুয়াদের দিকে তাকিয়ে বললেন তিনি। ফুয়াদ কোনো কথার জবাব দিতে পারল না। ওর বুকের ভেতরটা হাহাকার করছে মেয়ের জন্য। এই হাহাকার কিভাবে দূর করবে ওর জানা নেই। 9টার সময় দুজনে বাসা থেকে বেরিয়ে এলো। মাহতিব হোসেন ওদের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, শত্রুর জন্য নিজের মেয়ের মায়াও কাটাতে হলো। মাহতিব হোসেন চোখ বুজে সোফায় হেলান দিলেন। তার চোখের সামনে ছোট্ট একটা পরীর দৃশ্য ভেসে উঠল। পরীটার নাম মেহেরিমা মধু। মধুর তখন 6 বছর। দিনটা ছিল মধুর জন্মদিনের। মধুর পরনে ছিল লাল ফ্রক, মাথায় চুল দুটি ঝুটি করা। দোলাতে দোলাতে দৌড়ে মাহতিব হোসেনের কোলে এসে ঝাঁপিয়ে পড়ে মধু। মুখে ছিল হাসি আর চিৎকার করে বলেছিল, পাপা, আমার পাপা, আজকে আমার বার্থডে, ঘুরতে নিয়ে যাবে? মাহতিব হোসেন মেয়েকে কোলে থেকে নামিয়ে এক ধমক দিয়েছিল। ছোট মধু বাবার ধমক খেয়ে কেঁদে ভাসিয়েছিল। মাহতিব হোসেন দ্বিতীয় সন্তানও ছেলে চেয়েছিল তার কাজে সহযোগী বাড়াতে, কিন্তু মেয়ে হয়েছিল। আর ডাক্তার বলেছিল আর কোনো সন্তান জন্ম দিতে পারবে না সঞ্জিদা বেগম, না হলে তার জীবন সংশয় হবে। এরপর থেকে মাহতিব হোসেনের মেয়ের প্রতি আস্তে আস্তে অবহেলা বাড়তে থাকে। কখনো সেভাবে মেয়েকে বুকে জড়িয়ে আদর করেনি। আজকে কেন এত আফসোস লাগছে ওনার? মেয়ের পাপা ডাকটা আর শুনতে পাবে না বলেই কি এত হাহাকার লাগছে ওনার? মাহতিব হোসেন চমকে তাকালো। মেয়ের বুক খালি করার শাস্তি হিসেবে কি নিজের মেয়েকে বলি দিল, তাও নিজের হাতে?
উনি তাড়াতাড়ি ফুয়াদের নাম্বারে কল দিতে লাগলো। কেন কল দিল বাঁচাতে, কিন্তু হাতে বোধহয় আর সময় নেই। কল কেউ রিসিভ করলো না, ফোনটাও সুইচ অফ বলছে। সারা রাত মাহাতিম হোসেন ঘুমাতে পারল না, কাউকে কল করেও খোঁজ নিতে পারছে না ধরা পড়ার ভয়ে। সকালে নিউজ দেখেছে মাহাতিম হোসেন, নিউজে দেখাচ্ছে বিশিষ্ট সাংবাদিক আবরার ফুয়াদের গাড়ি গতকাল রাত 10টা নাগাদ মানিকগঞ্জের রোডে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে ছিল তার স্ত্রী। রাত থেকে ভাঙাচোরা ও আশেপাশের ডোবাতে তাদের দুজনের দেহ খোঁজ চলছে, কিন্তু তাদের দেহ পাওয়া যায়নি। গাড়িতে তাদের দুজনের ভাঙা ফোন পাওয়া গেছে। মধুর মা স্বামীর জন্য চা করে এনে দাঁড়িয়েছিল। নিউজটা শুনতেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেল। মাহাতিম হোসেনের হাত থেকে রিমোট নিচে পড়ে গেল, তার কপাল ঘেমে গেছে, ওর কানে বাজছে। পাপা এতটাই ঘৃণা করতে যে আমাকে এভাবে মেরে ফেললে তোমার কি একটুও বুক কাঁপলো না? জোকের মাথায় নেওয়া ডিসিশনটা কি ভুল ছিল? মেয়েটা থাকতে এত ভালোবাসা তো অনুভব করেনি। শেষ মুহূর্তে কেন আফসোস হচ্ছে? মেয়েটা তার রক্ত ছিল, তার সন্তান, সে মেরে দিল শুধুমাত্র নিজের স্বার্থে। এই পৃথিবীতে মনে হয় সেই একমাত্র বাবা যে সজ্ঞানে নিজের মেয়েটাকে শেষ করে দিল। জীবনে এত পাপ করেছি, কখনো এত কষ্ট আফসোস হয়নি, কিন্তু এই আফসোস আর পাপের বোধ হয় কোনো নিস্তার নেই। মধু আর ফুয়াদ দুজনেই গাড়িতে নিশ্চুপ বসে আছে। ফুয়াদ এক ধানে গাড়ি চালাচ্ছে, মধু এক দৃষ্টিতে ফুয়াদের ক্লান্তি ভরা মুখশ্রীর পানে তাকিয়ে আছে। ফুয়াদ ড্রাইভিং এর ফাঁকে একবার তাকালো মধুর দিকে, দেখলো মধু পলকহীন চোখে ওর দিকেই তাকিয়ে আছে। ফুয়াদ বলল, খারাপ লাগছে? যখন আমি ওই চিরকুট পড়লাম আমার মনে হচ্ছিল এটা বোধহয় মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি কঠিন মুহূর্ত। এই জন্যই আমার মনটা সবসময় অশান্ত হয়ে থাকতো। মায়েদের আল্লাহ এক অদ্ভুত শক্তি দিয়েছে। আমার বাবার মনে হচ্ছিল কিছু একটা হবে, সবকিছু ধ্বংস করে দেবে। কোন চিরকুট? অজ্ঞান হবার আগে একটা চিরকুট পড়েছিলাম, সেটা সমুদ্রের ছিল। আমার কলিজা আমার মেয়েকে চিরদিনের জন্য নিয়ে চলে গেছে সেটা বলছিল। ফুয়াদ হঠাৎ করে গাড়িটা থামিয়ে নিল, তারপর পকেট হাতড়ে চিরকুট খুঁজতে লাগলো ও। এখানে তো রেখেছিল, কোথায় গেল? মধু বলল, কি খুঁজছেন? চিঠি তো আমার কাছেই ছিল, তোমাকে অজ্ঞান অবস্থায় আনার সময় পকেটে রেখেছিলাম। হয়তো কোথাও পড়ে গেছে, কম দৌড়াদৌড়ি তো করেননি। আমাকে ক্ষমা করে দাও, আমি ভাইয়ার প্রতি সহানুভূতি না দেখালে এসব কিছুই হতে পারতো না। কেন আমাদের কোল খালি করলো? আমরা এখন কি নিয়ে বাঁচবো বলেন? শান্ত হও। একটু নিচে নামুন না, আমার দম বন্ধ হয়ে আসছে গাড়িতে বসে থাকতে। ফুয়াদ মধুকে নিয়ে নিচে নামলো। মধু ফুয়াদের বাহুতে মাথা টেকিয়ে বলল, আমাদের সুখ শান্তি কেড়ে নিয়ে গেল। এই ফাঁকা বুক নিয়ে কিভাবে থাকবো আমি? আমার মেয়েকে এনে দিন, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার ছোট্ট মেয়েটা কিভাবে আমাকে ছাড়া থাকবে? ফুয়াদ মধুর মতো বিলুপ করতে পারছে না, কান্না করতে পারছে না শব্দ করে, কিন্তু ওর বুকের ভেতরটা যে সন্তান হারিয়ে হাহাকার করছে। কত স্বপ্ন দেখেছিলাম আমরা তিনজন ঘুরবো ফিরবো, আবার ছোট ফারহা আমাকে মা বলে ডাকবে। কি সুন্দর অনুভূতি, সব শেষ করে দিল। ফুয়াদ মধুর মাথাটা বুকে চেপে ধরে বলল, শান্ত হও। কিভাবে শান্ত হব? আমার জানা নেই, কিন্তু তুমি প্লিজ শান্ত হও। ফুয়াদ মধুকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যাবে। গাড়ি থেকে একটু দূরে চলে আসছিল ওরা। গাড়ির কাছাকাছি আসতে কেউ গাড়ি নিয়ে চলে যায়। হতভম্ব ফুয়াদ মধু অবাক হয়ে চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে আছে। আমাদের গাড়ি নিয়ে কে চলে গেল? ফুয়াদ খেয়াল করলো ওর চাবি ফেলেই বেরিয়ে এসেছিল। ও শির বলে কপাল চাপড়াতে লাগে। ডাকাতি হলো। কি বলছেন? দাঁড়াও, আমি পুলিশ খবর দিচ্ছি। ফুয়াদ ফোন বের করতে গিয়ে দেখলো ফোনটা গাড়িতেই রয়ে গেছে। গাড়িটা একটা চোর নিয়েছে। আনন্দে তার মুখে হাসি। ছোটখাটো চোর, সে এই প্রথম এত বড় গাড়ি চুরি করেছে। মুখে তার তৃপ্তির হাসি। এত বড় গাড়ি নিয়ে সে বিক্রি করে অনেক টাকা পাবে। এদিকে মধু আর ফুয়াদ কোনো গাড়ি পায় না। এত রাতে কিসে যাবে, কোথায় যাবে, মাথা নষ্ট। তখন একটা ট্রাক এসে ওদের সামনে থামে। ফুয়াদকে ডেকে জিজ্ঞেস করে কোন সাহায্য লাগবে নাকি। ফুয়াদ মধুর দিকে তাকিয়ে বলল, সাহায্য তো দরকার, আমাদের গাড়িটা চুরি হয়ে গেছে। বলেন কি? এই জায়গা ভালো না, চুরি ডাকাতি হয়েই থাকে, সাবধানে চলবেন না। এখন আর সাবধান হয়ে লাভ কি? আপনারা চাইলে আমার সাথে যেতে পারেন। আসলে আপনার ইচ্ছা হলে চলুন। এখানে দাঁড়িয়ে বা কত সময় থাকবেন? গাড়িটার সামনে হঠাৎ একটা বড় ট্রাক চলে আসে। লোকটা গাড়ি ব্রেক করতে চায়, কিন্তু কিছুই কাজ করছে না।
ব্রেক ফেল দেখাচ্ছে। লোকটা অ্যাক্সিডেন্টের আগে বলে, চুরি করার অপরাধে আজকে মরতে হবে? যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার অন্য কোনো ট্রাক নয়, যেটাতে ফুয়াদ মধু উঠেছিল। চোরের বাসা মানিকগঞ্জ, তাই সে অনেকটা সামনে গিয়ে আবার গাড়ি ঘুরিয়ে এদিকে আসতে লাগে, একটু সময় করে যাতে ফুয়াদ মধু চলে যায়। এদিকে ফুয়াদ অন্ধকার হলেও ট্রাকে বসে নিজের গাড়ি চিনতে ভুল করেনি। ও গাড়িতে বসে দূর থেকে বলছে। ওই তো আমার গাড়িটা। ট্রাক ড্রাইভার ফুয়াদের কথা শুনে গাড়ির সামনে নিয়ে ট্রাক দাঁড় করায় যাতে চোর গাড়ি থামিয়ে নেয়। কিন্তু চোর গাড়ি থামাবে কিভাবে? গাড়ি তো ব্রেক ফেল করানো, তাই চোর শত চেষ্টা করেও গাড়ি থামাতে পারল না। এদিকে মধু আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, গাড়ি তো শো শো করে এগিয়ে আসছে। ফুয়াদ নিজেও ভয় পেয়ে যায়। ট্রাক ড্রাইভার গাড়ি সরানোর আগে দ্রুত বেগে ছুটে আসে গাড়িটা, আর ট্রাকের সাথে জোরে এক ধাক্কা লাগে। মধু ফুয়াদের দিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে আমি মরে যাব। মেয়েকে বুঝি আর দেখা হবে না। ফুয়াদ মধুকে আগলাতে চায়, কিন্তু ও নিজেকে বাঁচাতে পারে না। দুটো গাড়ির বড়সড় একটা ধাক্কা লাগে, কারণ ট্রাক ড্রাইভার গাড়ি স্টার্ট করেছিল, তাই দুটো একসাথে লেগেছে। ভেতরে থাকা সবার মরণাপন্ন অবস্থা। মধু কিনারে ছিল। ট্রাক অনেক উঁচু, আর দরজা খুলে মধু পাশের নদীতে পড়ে যায়। পড়ার আগেও মাথায় আঘাত পেয়েছে। ফুয়াদ নিজেও মাথায় আঘাত পেয়েছে, কিন্তু মধুকে পড়ে যেতে দেখে ও নিজে লাফিয়ে পড়ে মধুকে ধরতে। পানিতে পড়ে ফুয়াদ মধুকে টেনে ধরে। মধুর গালে থাপ্পড় দিয়ে কয়েকবার ডেকেও রেসপন্স পায় না। ও দেখতে পায় মধুর মাথা বেরিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে। ফুয়াদ যখন বুঝতে পারে মধুর আর শ্বাস চলছে না, ও এক চিৎকার দিয়ে ওঠে। নিজেকে আর পানি থেকে তোলার চেষ্টা করে না, শরীরের সমস্ত শক্তি ছেড়ে নিজেকেও ছেড়ে দেয়। তখনও মধুর দেহটা ওর বুকে ছিল। আস্তে আস্তে ওর বাঁধন খুলে যায়। দুজনের স্রোতে ভেসে অতলে হারিয়ে যায়। এদিকে সমুদ্র অনেক মিথ্যাচার করে প্লেনে বসে আছে। নিজের নাম অরুণ চৌধুরী বলেছে। সমুদ্র ফারহাকে চুমু খেয়ে মধুকে কল্পনা করছে পরিবারের সবাইকে। ও আর কোনোদিন এই দেশে ফিরবে না। সবাই ভালো থাকুক। ও আসলে আবার মধুর জীবনে ঝামেলা সৃষ্টি করবে। তার থেকে আর কখনো আসবে না। ওরা ভালো থাকুক। সমুদ্রের চোখে অজান্তেই জল চিকচিক করে উঠল। বুকের ভেতরটা না চাইতেও কাঁপছে। আর কখন আসবে না সেটা বলতে কি? সমুদ্র মেয়ের দিকে তাকিয়ে বলল, তোকে আমি কখনো এসব জানতে দিব না। তুমি শুধু বাবার মেয়ে হয়ে থাকবে। তোর জীবনে আমি ছাড়া আর কেউ থাকবে না। তেমনি আমার জীবনে শুধুই তুইই থাকবি। এত ছোট্ট বেবিকে মাছাড়া নিয়ে যাওয়াতে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে সমুদ্র। তখনও বলেছে মা মৃত। এই কথাটা বলার সময় ওর গলা কেঁপেছে। বলার পর আল্লাহর কাছে প্রার্থনা করেছে। ও চাপে পড়ে বলেছে, এটা সত্যি নয়, সত্যি না হোক কখনো। মধু ফুয়াদের সাথে সুখে শান্তিতে থাকুক, এটাই ও চায়। ভালোবাসার মানুষটি সুখ চায়।